জামায়াতের সচিবালয়ে নাশকতার মামলায় ৮ শতাধিক আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বেআইনি সমাবেশ ও পুলিশের কাছে বাধার অভিযোগে গ্রেপ্তার ১০৯ আনসার সদস্যকে সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। এই মামলার বাকি আসামিদেরকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা। সামনের দিনগুলোতে কোনো ধরনের আনসার কুর বা অভ্যুত্থানের যদি চেষ্টা করা হয় তাহলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন সরকারে থাকা কি উপদেষ্টা আসিফ। সে বলছে যে এদের প্রত্যেকের ভয়াবহ পরিণতি আসতে যাচ্ছে। ধন্যবাদ ডক্টর ইউনূস সরকারকে এই সিদ্ধান্তের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন যে আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করেছিল এবং শিক্ষার্থীদের মধ্যে আনসার বাহিনীদের একটি সংঘর্ষ হয়েছে, সেখানে অনেকেই আহত হয়েছে। দর্শক শ্রোতা, আজকের এই নিউজটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এরা আনসার বাহিনী ছিল না, আনসার বাহিনীদের সঙ্গে মিশে গিয়েছিল আওয়ামী লীগ পন্থীরা। তারা মিশে গিয়ে শেখ হাসিনার কথায় বাংলাদেশকে একটি উত্তপ্ত করার জন্য, বাংলাদেশকে একটি বিশৃঙ্খলা রাষ্ট্র তৈরি করার জন্য এমনটা করেছিল। দর্শক শ্রোতা, ইতিমধ্যে গোপন তথ্য বেরিয়ে এসেছে আনসার বাহিনীদের সঙ্গে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিশে গিয়ে দেশটাকে একটি অশৃঙ্খল তৈরি করার চেষ্টা করতেছিল। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ যদি বেশি বাড়াবাড়ি করে, তারা যদি আবারও বাংলাদেশকে অশৃঙ্খল করার চেষ্টা করে, তাদেরকে কঠিন ভয়াবহতার মধ্যে দিয়ে পোহাতে হবে। দর্শক শ্রোতা, এবং ডক্টর ইউনূস আনসার বাহিনীদেরকে নিয়ে কঠিন একটা হুঁশিয়ারি দিয়েছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যাই হোক, বিস্তারিত ভিডিওতে রয়েছে, নাইম ভাই বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কিতামাত মাতুন আপনি আফা কিতামাত মাতুন মজাটার টেমে আগিয়া দিল ইতানের লাগিয়া সুস্থ হইল না, আম গেল সালা গেল, বেশি খাইতে গিয়া বাদে অল্পেল্লা গেল ফাইল না। আফা বুঝছুন নি বিষয়টা? ভাবি কই কিতারে কইতে এরকম সিলটি ভাষায় আমি কই বুঝছো না কথাটা, কইছে বেশি খাইতে গিয়া অল্পের নাগাল পায় নাই। দেখেন আনসার ভাইরা, আমার সাথে আপনাদের রাগ করার কিছু নেই। আমার ইনবক্সে অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন, আমি দেখেছি। আমি বরাবরই বলি আপনাদের আন্দোলনটা যৌক্তিক, কিন্তু টাইমিংটা রং টাইমিং ছিল। আপনারা দেখছেন সারা বাংলাদেশের অবস্থা। তো এখন ফাইনালি কি হচ্ছে দেখছেন, খবর পান নাই, এবার একে একে খবর নিতে থাকেন। আজকে আমরা দেখলাম যে গতকালকের ঘটনার জেরে আনসাররা গুলি চালিয়েছে। আমাদের প্রথম সারির গণমাধ্যমগুলো এই তথ্য বলছে। পাশাপাশি প্রথম ধাপে তারা অনেকটা গুন্ডামিভাবে থাকলেও সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া, হাসনাত আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া, এরপরে আজকে সারা রাত দেখছেন তো কি হয়েছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি যখন নিউজ করছি তখনও আপনার রাজু ভাস্কর্যের সামনে সার্জিসের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, আমজনতা আছেন, তারা পাহারায় আছেন, কারণ তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা যেটা গতকালকে পাইছিলেন, মিনিমাম লেভেলে যেটা পাইছিলেন, রেস্ট প্রথা যেটা বাতিল হয়েছিল, মানে আনসার সদস্যরা যতদূর আমি জানি তারা সারা বছর চাকরিতে থাকে না, সম্ভবত 6 মাস তারা চাকরি পায়, আবার 6 মাস তারা মানে বসে থাকতে হয়। আমি একদিন বলছি যে এটা হইতে পারে না, কারণ এই মানুষগুলোর পরিবার আছে, তাদের খাওয়া দাওয়া জরুরি, সুতরাং তাদেরকে পার্মানেন্ট করা হোক। তো আজকে উপদেষ্টাদের সাথে প্রথম বৈঠকে কিন্তু সফল একটা ভূমিকা পেয়েছিল আনসার সদস্যরা। তো ভূমিকাটা পাওয়ার বিষয়টা কী ছিল, রেস্ট প্রথাটা যেটা তাদেরকে বসায় রাখতো ওইটা বাতিল। বাট তাদের দাবি ছিল জাতীয়করণ, মানে সরকারিকরণ। আজকে পুলিশের মতন অথবা অন্যান্য যে সশস্ত্র বাহিনীগুলো আছে তাদের মতন তারা অধিকার নেওয়া, অতিরিক্ত করে সচিবালয়ে দৌড়াদৌড়ি মারামারি। এবার ফাইনাল আসেন, আজকের পরে যদি বাংলাদেশের আনসারের কোনো সদস্য কোনো জায়গায় কু করার চেষ্টা করেন, আমি তো বলি যে আনসারদের একদম হাই অথরিটিজে যারা আছে এদের মধ্যে অনেকেই আমার ধারণা ভারতের র কর্তৃক প্রভাবিত, নয়তো যে ভাইরা মাঠে আসছেন আটক হওয়ার পরে দেখছেন তো তাদের সরল বক্তব্য, গরিব মানুষ ভাই, চাকরিটার জন্য তারা গেছে, কিন্তু ওইখানে গিয়ে যে স্টেপ 2টা ঘটবে এটা তারা ভাবে নাই। এখন স্টেপ 2 ঘটে সবার জন্য ক্ষতি হয়ে গেল না। এখন কি বলা হয়েছে, সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, হাসনাত সহ 40 জন আহত হয়েছে। আর কালকে যেই ঘটনা ঘটেছে এটাকে আনসার কু হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং কি আগামী দিনে, এটা মানে আজকের কথা বলে নাই, সামনের দিনগুলোতে কোনো ধরনের আনসার কুর বা অভ্যুত্থানের যদি চেষ্টা করা হয় তাহলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। একটা দিছে সার্জিস হাত ভাঙা দিবে, সে তো সরকারে নাই, সে বলতে পারে, কিন্তু সরকারে থাকা কি উপদেষ্টা আসিফ, সে বলছে যে এদের প্রত্যেকের ভয়াবহ পরিণতি আসতে যাচ্ছে। ইভেন যেই সকল আনসার সদস্যরা ছাত্রদের গায়ে হাত তুলেছে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে, গুলি চালিয়েছে, ফুটেজ আছে, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। ইভেন যতটুকু কালকে পাইছিল
এটা নিয়ে ধরেন হয়তো নেগোসিয়েশন করার জন্য সামনে 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ পরে আরেকটু সুন্দরভাবে লিখিতভাবে, যেমনটা ডক্টর ইউনূস সাহেব বলছিলেন যে আপনারা লিখিতভাবে আমাদের কাছে আসবেন, আইনগত ইস্যু আছে, আমরা টেকনিক্যালি বিষয়গুলোকে সামনে আনবো। কিন্তু এখন তো আর ভাই কোনো ইস্যুই নাই। রেস্ট প্রথা যেটা বাতিল হয়েছিল এটাও কিন্তু এখন কার্যকর হবে কিনা সেটাই সন্দেহ, বোঝেন নাই? আগের জায়গাতে আছেন, আন্দোলনের সুযোগ নাই। আসিফ মাহমুদ লিখছে কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল কু, পথভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে সামনে ভয়াবহ পরিণতি আপনাদের ঘটতে যাচ্ছে। তবে বর্তমানে আর একটা খেলা শুরু হয়ে গেছে, যাই ঘটে আওয়ামী লীগ সরকার যেমন বলতো বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত, এখন দেখেন ভাই যাই ঘটে বলা হয়ে থাকে যেটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা এগুলা করতেছে। এখন আওয়ামী লীগ কি মানে এত আনসারও হয়ে যায়, কখনো ডাকাইতের বেশে নাকি ঘুরে কি যে ভাই কি এগুলা কিন্তু আবার সঠিক না, ঠিক আছে? এটা বেশি দিন শুনলে আবার ভাল লাগবে না। কারণ এখন বাংলাদেশে যাই ঘটতেছে ঘোরাফেরা খালি বারবার আওয়ামী লীগের কথা আসতেছে, যুবলীগের কথা আসতেছে। বাট আমার মনে হয় এখানে যেটা ঘটনাটা ঘটে একদম মাথা পর্যায়ে মাথাগুলোরই সাইজ করতে হবে। প্রত্যেকটা সেক্টরে যে মাথাগুলোতে আছে অধিকাংশই এরা ভারত কর্তৃক প্রমোটেড, ভারতের সাথে এদের কানেক্টিভিটি আছে। এমনকি আমরা যতদূর শুনেছি বিভিন্ন যে নিয়োগগুলো ছিল সেখানেও ভারতের একটা সম্মতির ইস্যু থাকতো। আমাদের কি বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে এরকম অনেক ঘটনা নাকি ঘটছে। তো এখন আপনারা কি পাইলেন, যে রেস্ট প্রথাটা পাইলেন এটাও কোনো গ্যাজেটেড হয় নাই, বোঝেন নাই? কালকে একটা আলোচনা হয়েছিল সুন্দর, কিন্তু এরপরে যেটা করছেন এটার পরে কি এটা গ্যাজেটেড হওয়ার সুযোগ আছে? আর যদি মনে করেন আমরা মাঠে নামো 20-30 হাজার মানুষ এক হয়েছে, পোলা পাইন ঘুমাই গেছে, দেখছেন তো নমুনাটা? ত্রাণের কাজ ত্রাণ চলতেছে, কিন্তু বাটামের কাজ দেওয়া লাগলে কোনো সমস্যা হবে না। কি পাইলেন, কি অর্জন করলেন? তবে আমরা আমাদের জায়গা থেকে আবার বলি, প্রত্যেকটা আনসার ভাইয়ের যেই দাবিগুলো সঠিক, এটাকে এখন তাদের উপর গোসারসা না কইরা অন্যায় কইরা ফেলছে, তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, উস্কানিদাতাদের গ্রেপ্তার করতে হবে, সাজার মধ্যে আনতে হবে। বাট বাকি যারা গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, 6 মাস চাকরিতে থাকে, 6 মাস থাকে না, একটা পরিবার আছে প্রত্যেকটা পুরুষের, সেই জায়গা থেকে পেটের দায়ে নামছিল। তবে তারা বুঝতে পারে নাই যে এখানে সেরকম কিছু হবে। তো সামনে থেকে উপর থেকে ডাক দিলে দৌড় দিয়েন না, পরে নিজেরও বিপদে পড়বেন। হ্যাঁ, মিনিমাম যে চাকরি আছে সেটাও থাকবে না। তবে আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আনসারদের পক্ষ থেকে যে এখন একটু গোসা টাইম বা এখন একটা অস্থির সিচুয়েশন, সব কিছু একটু ঠান্ডা হলে ইনশাল্লাহ আনসার ভাইদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যেন পূরণ করা হয়। ভালো থাকুন। গত 53 বছরে বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ড চালু হয়েছে, যে যত বেশি চাপা মারে, যার গলার আওয়াজ যত বেশি মোটা, যত বেশি স্ট্রং, তারে মানুষ তত বেশি ভয় পায় আর মনে করে সেই লেভেলের নেতা। কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ এ লিডার? একটা লিডারশিপ কেমন হয় সেটা জাস্ট গত কয়েকদিনে ডক্টর ইউনূস একটা জায়গাতে দেখাইলেন। দেখেন যে ত্রাণ ইস্যুতে আসছি আমরা, মেইন আনসার ইস্যুতে, বাট ত্রাণ ইস্যুতে আলাদা কোনো বক্তব্য নাই, কোনো রকম ভুংবাং কথাবার্তা নাই। ঠাস করে এসে একটা সিদ্ধান্ত নিয়ে আসলো কি 1000 কোটি টাকা মানে এনজিওগুলোর মাধ্যমে তিনি এই বন্যা ইস্যুতে সাপোর্ট করতে যাচ্ছেন। ভাবা যায় আমাদের অন্যান্য দলগুলো হলে কি করতো? এই 1000 কোটি তো এক সপ্তাহ ফেসবুকে খালি নেতারা, কর্মীরা, হ্যাঁ মানে প্রিয় অভিভাবক পয়লা গরম করে ফেলতো। বাট এটা তার ডিউটি, যিনি রাষ্ট্রের প্রধান হবেন বা যারা এমপি মন্ত্রী হবেন। আমরা ভুলে গেছি যে এরা হচ্ছে আমাদের সেবক, আর সেবকরা মালিক হয়ে বসে জনগণরে এতদিন বাসে দিছিল। তো এবার আসেন, আগের সরকারের মতন হালকা মনে কইরা আনসাররা ভাবছিল যে না খেলাটা খেলা ফেলি, সামহাউ মোটিভেটেড বাই ইন্ডিয়ান র, অথবা সামহাউ এরা ডিস্টারবেন্সে ছিল। আমি এখানে 20,000 যে আনসার সদস্যরা আসছে তাদের কথা বলছি না, এদের যারা লিডিং দিচ্ছিলেন, মূল যারা কারিগর, লাইক পিলখানা হত্যাকাণ্ডে সব সদস্যরা কিন্তু জানতো না এখানে কি হতে যাচ্ছে। যখন মন নিছে তখন অনেকে সেখান থেকে পালাই গেছে, বাট এটার শাস্তি সবাই পাইছে। তবে ডক্টর ইউনূসের সরকার গণহারে এই শাস্তিটা দেয় নাই, টেকনিক্যালি শাস্তি দেওয়া হচ্ছে। প্রথমত যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনা হবে, আইডেন্টিফাই করা হয়েছে কয়েকজনকে। এরপরে যেটা করছে অন ইমার্জেন্সি আনসারের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। ইটস এ ভেরি রাইট ডিসিশন। আজকের দিনে খুবই সুন্দর একটা ডিসিশন, সুন্দর একটা অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির উপমহাপরিচালক পদমর্যাদার 9 জন এবং পরিচালক পদমর্যাদার 10 জন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা 1 থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।
এখন কেন এই কোন কোন ডিডিজিকে বদলি করা হলো? আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদিকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের যেই কি বলা হয় যে ডিডিজি ছিল সাইফুল্লাহ রাসেলকে সদর দফতরে, খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বিকে রাজশাহীতে, সিলেটের ওনাকে ময়মনসিংহে, রাজশাহী রেঞ্জেরটাকে পাঠানো হয়েছে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে। সদর দফতরের ডিডিজি অপারেশনাল ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহের যিনি ছিলেন তাকে চট্টগ্রামে, বরিশালেরটাকে পাঠানো হয়েছে ঢাকাতে, ঢাকারটা পাঠানো হয়েছে আপনার কি বলা হয় যে সিলেটে। এখন হঠাৎ করে কেন আসলে এটা করা হলো? প্রজ্ঞাপনের নিচে বড় অক্ষরে লেখা আছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সরকারের কাছে গোয়েন্দা মন্ত্রণালয় বা যে গোয়েন্দা সেক্টরগুলো আছে তাদের কাছে তথ্য আছে। সামহাও এই যে আজকে এতগুলো মানুষকে নাড়াচাড়া করছে, অফকোর্স হয়তো পেছনে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস ছিল, অথবা সামহাও যেহেতু তাদের প্রত্যেকেরই নিয়োগটা ম্যাক্সিমাম যারা আছেন এই পদমর্যাদাগুলো পেয়েছিলেন গত সরকারের আমলে, তো সেই ক্ষেত্রে সরকার কোনো ধরনের ঝুঁকিতে যাচ্ছে না। মানে বড় বড় মানুষগুলোকে তাদের যে আখড়াটা গড়ে উঠছিল একটা বেসিস, বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে আমরা যেটা দেখি যে সরকারের সাথে সুসম্পর্ক তৈরি করা প্রশাসনের বিভিন্ন সেক্টরের লোক একটা জায়গায় বসলে এই জায়গায় তার যায় না, তার বদলির অর্ডার আসলে হয়তো এমপি নয়তো মন্ত্রী নয়তো উপরের, এরপরে আরও উপরের মানুষ ফোন করা তার বদলি ক্যান্সেল হয়েছে। ঢাকা ওয়াসার তাকসিম না তাকসিম এ খান, ভাই এই লোকটা কি বুঝেছে ছিল, আমি নিজে 3টা ভিডিও বানাইছি তারে নিয়ে। এরকম অনেক জায়গায় যে সালাউদ্দিন ফুটবলটারে খায়া ফেলছে, পাপন কাকু ক্রিকেটটারে খায়, ভাই পদত্যাগই করে না, মনে করছে আর কি। তো বুঝাতে পারছি ডক্টর ইউনূস সাহেবের সরকার একটা কাজ করে, কথা কম বলে। মানে বাংলাদেশের রাজনৈতিক মানে একটা ইস্যু কি, যে বেশি চাপা মারতে পারবে, আর জনগণের মুখ ভুলাই না কথা, এইসব কথার দিন শেষ। উন্নত বিশ্বের রাজনৈতিক নেতারা কথা কম বলে, কাজ বেশি করে। কমিটেড জনগণের কাছে নির্বাচনী ম্যানিফেস্টিং আসছে যে ভাই দেখো এই কর্ম ফাইন, তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, এগুলো করা লাগে, না করলে ভোটের মাধ্যমে বাদ, তুমি কোনো ডিস্টার্ব হচ্ছে তোমার সেক্টরে তুমি পদত্যাগ করতে হবে। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো তো সোজা না। বহুত সাধনার পর 30-40 রাজনীতি কইরা বছর, তারপরে ধরেন মার কাঠ ভঙ্গিতে টাকা পয়সা খরচা কইরা গুন্ডামি টুন্ডামি কইরা, আবার কেউ আছে নানা খালা মামা দুলাভাইয়ের পোস্টে থেকে আইসা পাইছে। ভাই এত সোজা? হ্যাঁ, যখন কোনো ফায়দা থাকে না তখন অটোমেটিক পদত্যাগ করতো। এখন দেখেন অটো পদত্যাগ শুরু হয়ে গেছে না, কারণ জানে এই জায়গাগুলোতে ফায়দা নাই, বিপদে পড়বে। তো ধন্যবাদ ডক্টর ইউনূসের সরকারকে এই সিদ্ধান্তটার জন্য। ভালো থাকুন। আর বাকি যারা কুয়ের চেষ্টা করছেন দেখা নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আনসার বাহিনীদের কার্যক্রম। দর্শক শ্রোতা, শিক্ষার্থী এবং আনসার বাহিনীদের সঙ্গে সচিবালয়ের সামনে একটি বিরাট সংঘর্ষ হয়েছে। সেখানে অন্যতম সমন্বয়ক হাসনাত, তিনিও গুরুতর আহত হয়েছেন, তিনি ইতিমধ্যে আইসিইউতে ভর্তি আছেন। দর্শক শ্রোতা, আনসার বাহিনীরা অনেকে আহত হয়েছেন। যাই হোক, আনসার বাহিনীদের সঙ্গে মিশে গিয়েছিল আওয়ামী লীগপন্থীরা দেশকে একটি অশৃঙ্খল রাষ্ট্র এবং ক্ষিপ্ত করার জন্য। কারণ তারা ক্ষমতায় থেকে চলে গিয়েছেন, দেশ থেকে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা, তারা আবারও ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে সরকারের উপদেষ্টারা তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগ যদি বেশি বাড়াবাড়ি করে তাদের কঠিন ভয়াবহতার মধ্যে দিয়ে যেতে হবে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসও তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আনসার বাহিনীরা যদি এরকম করতে থাকে আর আওয়ামী লীগ যদি আবারও বাংলাদেশে অশৃঙ্খল করার সুযোগ নেয়, তাদের কঠিন ঝামেলায় পড়তে হবে। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।